আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 24 আওয়ার্সের ফার্স্ট সলিউশন ক্লাস হবে আমাদের ম্যাথমেটিক্সের জায়গা থেকে। আমি এর আগে অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে ক্লাস করাইছি আপনাদের। অ্যাকাউন্টিং ইকুয়েশন সংশ্লিষ্ট বড় একটা ক্লাস আছে, ওইটা দেখবেন। তো অ্যাকাউন্টিং ইকুয়েশনের ওই জায়গায় আমার ম্যাথ সেকশনে অ্যাকাউন্টিং টিউটোরিয়াল বইটাতে তিনটা চার্ট আছে পরপর। একটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের চার্ট, 2 নম্বর হচ্ছে মজুদ পণ্য চার্ট, 3 নম্বর হচ্ছে লভ্যাংশ চার্ট। তো ক্লাস শুরু করার আগেই বলে দেই, গত বছর এই জায়গা থেকে কোশ্চেন করেনি, এবছর 100% লিখে নেন, এই জায়গা থেকে কোশ্চেন করবে। আমি আবারও বলতেছি, গত বছর এই জায়গা থেকে প্রশ্ন করেনি, এবছর 100% এই জায়গাগুলো থেকে প্রশ্ন করবে। এখন এত কনফিডেন্স নিয়ে কেন আমি কথাটা বলতে পারতেছি? দেখেন, আমরা সবাই প্রিপারেশন নিতেছি, অনেক প্রস্তুতি নিতেছি, সমস্যা নেই, কিন্তু আসলে কোশ্চেন কোথা থেকে আসবে সেইটা যদি আপনি না জানেন তাহলে মুশকিল। এবং আজকে কয়েকটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে কয়েকটা কোশ্চেন এবছর ফাঁস হওয়ার চান্স বেশি রয়েছে, অর্থাৎ ওই কয়েকটা কোশ্চেন আসার চান্সটা বেশি রয়েছে। যদিও গত বছর এই জায়গাগুলো থেকে কোশ্চেন করেনি, এটা আমি নিজেও অবাক হয়ে গেছি। অর্থাৎ আমরা আজকে এমন একটা টপিক আলোচনা করব যে টপিক থেকে কোশ্চেন করা হয়, একাধিক কোশ্চেন করা হয়, আমরা সেগুলোই কথা বলবো। তো তার আগেই আমি সবাইকে আগে যে চার্টটা পড়াবো সেই চার্টটা একটু দেখাই নেই, তাহলে আপনাদের ধারণাটা চলে আসবে। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং টিউটোরিয়াল বইয়ের আমাদের ম্যাথমেটিক্স আওয়ার্স 1 এর ইউনিট 2, এই 2 সেকশনে আমাদের একটা চার্ট আছে, অর্থাৎ হিসাব সমীকরণের যে আর্থিক প্রভাব, এইটা নিয়ে সংশ্লিষ্ট অনেকগুলো লেনদেন আছে। লেনদেন সহ এখানে হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটবে, আর্থিক অবস্থার কোন কোন পরিবর্তন ঘটবে, এগুলা নিয়ে বিস্তারিত একটা চার্ট আছে। এবং বিশ্বাস করেন, এই চার্টের বাদে আমাদের হিসাব বিজ্ঞানে আর কোনো লেনদেন নাই। অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানে যতগুলো লেনদেন আছে সব লেনদেনগুলা মাত্র 11টা ক্যাটাগরিতে এক পেজের মধ্যে সব দেওয়া আছে। এটা কি বিশ্বাস হয়? এটা কিন্তু হয়, এটাই সম্ভব। আর পরবর্তীতে মজুদ পণ্য আছে, মজুদ পণ্য নিয়ে আমি পরবর্তী আরেকটা ক্লাস করাবো। এরপর আছে হচ্ছে লভ্যাংশ সংক্রান্ত, এইটাও আমি পরে করাবো। তো ক্লাস শুরু করার আগে সবার আগেই বলি, এই জায়গা থেকে 3 টাইপের প্রশ্ন করা যাবে: লো লেভেল, মিডিয়াম লেভেল, অ্যাডভান্স লেভেল। এবং অ্যাডভান্স লেভেলের যে কোশ্চেনগুলো করবে, যদি 40,000 শিক্ষার্থী আপনারা পরীক্ষা দেন, তার মধ্যে দেখা যাচ্ছে 1000 শিক্ষার্থীও এই কোশ্চেনগুলো কারেক্ট করতে পারবেন না। এবং আমি বিশ্বাস করি এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে একটা কোশ্চেন করবে। অর্থাৎ আমি এমন একটা জায়গায় আছে, সেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের সবচেয়ে বেসিক জায়গা, যে জায়গা থেকে হাজার হাজার কোশ্চেন বানানো সম্ভব। তো তার আগেই আমরা আমাদের চার্টে যাওয়ার আগে সুন্দরভাবে আমাদের ক্লাসটা আগে শুরু করে দিই। আসলে আমাদের আজকের ক্লাসটা আমাদের হিসাব সমীকরণ নিয়ে। আর এই হিসাব সমীকরণটা আমরা জানি A = L + OE। তো এইটা নিয়ে আমরা ম্যাথমেটিক্স কিছু অঙ্ক করেছি অলরেডি, কিন্তু আমাদের এই যে হিসাব সমীকরণ, প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণের যে কোনো উপাদানকে কি করবে? প্রভাবিত করবে। অর্থাৎ এটাও কিন্তু একটা নৈর্ব্যক্তিক, যে প্রত্যেকটা লেনদেন সর্বদাই প্রভাবিত করবে কাকে? হিসাব সমীকরণকে, অথবা আর্থিক অবস্থার বিবরণীকে। তো এখন মূল বিষয় হলো, এই যে প্রত্যেকটা লেনদেন আমাদের হিসাব সমীকরণকে প্রভাবিত করে, এই প্রভাবটা 2 ধরনের, যেটাকে আমরা বলে থাকি কি? আর্থিক পরিবর্তন। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের পরিবর্তন কয় ধরনের? 2 ধরনের। বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা আর্থিক ঘটনার ফলে যে পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলবো? আর্থিক পরিবর্তন। আর এই আর্থিক পরিবর্তন ব্যবসা আমাদের হিসাব বিজ্ঞানে কয় ধরনের? 2 ধরনের। এক, মনোযোগ দেন, কাঠামোগত বা গুণগত পরিবর্তন। বেসিক, এই জায়গাগুলো বেসিক, নাহলে পরবর্তীতে বুঝতে পারবেন না। আমি আবার বলতেছি, এমন একটা জায়গা নিয়ে আজকে কথা বলবো, আপনারা অনেক কোচিং করছেন, ক্লাস করছেন, প্রস্তুতি নিয়েছেন। বিশ্বাস করেন, এই জায়গা থেকে আমি কয়েকটা কোশ্চেন বলবো, আপনারা অ্যান্সার দিতে পারবেন না। আমি আগেই বলে দিলাম এই কথাটা। তো আমাদের এই সমীকরণের লেনদেনের প্রভাব বা পরিবর্তনকে আমরা 2 ভাগে ভাগ করি, যেটাকে আমরা আর্থিক পরিবর্তন বলি। একটা হলো কাঠামোগত পরিবর্তন বা গুণগত পরিবর্তন, 2 নম্বর হচ্ছে পরিমাণগত পরিবর্তন অথবা নিট পরিবর্তন। এই 2টা প্রশ্ন দিয়ে বা এই 2টা ক্যাটাগরি দিয়ে কোশ্চেন আসতে একাডেমিতে বেশি, এডমিশন টেস্টে হামরি আসে না। যদি এই জায়গা থেকে কোশ্চেন আসে, করলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করবে। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে যে কোশ্চেনটা করবে সেটা হবে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। অর্থাৎ ডিরেক্ট এই জিনিসগুলোর কথা বলবে না, ডিরেক্ট কি বলবে জানেন?
যে বলবে আর্থিক অবস্থার বিবরণীর যোগফলের পরিবর্তন হয় বা হয় না, এই দুইটা দিয়ে থাকবে। অর্থাৎ যোগফলের পরিবর্তন হয় অবলিক না হয় কি না, এই ধরনের কোশ্চেনগুলো করবে। অর্থাৎ নিচের কোন লেনদেনের ফলে আর্থিক বিবরণীর যোগফলের পরিবর্তন হবে না, অথবা নিচের কোন লেনদেনের ফলে আর্থিক বিবরণীর যোগফলের পরিবর্তন ঘটবে, এগুলো আপনাকে বের করতে হবে। এবং বিশ্বাস করেন আমি যে চার্টটা দেখালাম, আমাদের হিসাব বিজ্ঞানে এই চার্টের বাইরে নতুন করে আর লেনদেন তৈরি করা সম্ভব না। অর্থাৎ একজন টিচার যতই দক্ষ হোক, যতই মেধাবী হোক, সে এই চার্টের বাইরে কোশ্চেন করতে পারবে না। অর্থাৎ ঘুরে ফিরে তাকে এই চার্টের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। এবং এখানে কয়েকটা লেনদেন আছে, আমি বুঝাই দেবনি, যেমন প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের প্রত্যাঘাত, নগদের পণ্য ক্রয়, এগুলার যে ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো ফাঁদগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। অর্থাৎ সেম নর্মাল কোশ্চেনই করবে, কিন্তু এগুলোর মধ্যে যে কত ধরনের প্যাচ আমি যখন প্রকাশ করে দেব, তারপর বুঝতে পারবেন যে আসলে এইটার মধ্যে কি ধরনের সমস্যাগুলো আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের যে পরিবর্তনটা আছে, একটা হলো কাঠামোগত, গুণগত, আর একটা হলো পরিমাণগত বা নিট পরিবর্তন। আর এই জিনিসগুলোর ফলে আসলে আমাদের কি হয় বা এই পরিবর্তনগুলো আসলে কি, এই কনসেপ্টটা আগে আমাদের ক্লিয়ার করা দরকার। যদি কোনো একটা লেনদেনের ফলে আমাদের হিসাব সমীকরণের যে কোনো এক পাশের পরিবর্তন ঘটে, হয় সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ হ্রাস পাবে, অথবা আমাদের দায় বৃদ্ধি পাবে, দায় হ্রাস পাবে, অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অথবা দায় বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, অথবা কি হবে, হ্রাস হবে। অর্থাৎ হিসাব সমীকরণের যে কোনো এক পাশে যখন পরিবর্তন ঘটবে, তাকে আমরা কি বলবো, কাঠামোগত পরিবর্তন বলবো বা গুণগত পরিবর্তন বলবো। আর অপরদিকে যদি কোনো একটা লেনদেনের ফলে হিসাব সমীকরণের দুই পাশেই প্রভাবিত হয়, তাকে আমরা নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন বলবো। এখন এই জিনিসটা কি জিনিস একটু উদাহরণ সহকারে বলি। যেমন প্রাপ্য হিসাবের কাছ থেকে নগদ টাকা আদায়, প্রাপ্য হিসাবের কাছ থেকে নগদ টাকা আদায়, সবাই এটা জাবেদা করেন দেখি। প্রাপ্য হিসাবের কাছ থেকে নগদ টাকা আদায়, তাহলে এই প্রাপ্য হিসাবের কাছ থেকে বা বিবিধ দেনাদারের কাছ থেকে প্রাপ্য হিসাবের নিকট থেকে নগদ আদায়, এর জাবেদা কি হবে লেখেন সবাই। তাহলে অবশ্যই আমরা জাবেদা কি দেব, নগদান হিসাব ডেবিট, আর অপরদিকে কি দেব, প্রাপ্য হিসাব অথবা বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট দেব, তাই না? তাহলে এর ফলে আমাদের হিসাব সমীকরণের কি কি হয়, সম্পদ বৃদ্ধি পায়, আর অপরদিকে কি আমাদের সম্পদ হ্রাস পায়। তাহলে এই একটা লেনদেন, যে লেনদেনের ফলে কি হচ্ছে, আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে। তার মানে এর ফলে আমাদের কি হলো, হিসাব সমীকরণের এক পাশে কি হলো, পরিবর্তন ঘটলো, অর্থাৎ প্লাস আবার কি হলো, মাইনাস হলো। তাহলে এই ধরনের ঘটনাকে আমরা কি বলবো, গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলবো। আর এই গুণগত কাঠামোগত পরিবর্তনের ফলে আমাদের হিসাব সমীকরণ তথা আর্থিক অবস্থার বিবরণীর যোগফলের পরিবর্তন হয় না। কেমনে? সাপোজ আপনার সম্পদ এ ইকুয়াল এল যোগ ওই, এখানে সম্পদ আছে 50,000 টাকা, দায় আছে 25,000, এবং মালিকানা সত্ত্ব আছে 25,000, এবং নগদ আমরা পাইলাম কার কাছ থেকে, প্রাপ্য হিসাবের কাছ থেকে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা যোগ আবার কি 10,000 টাকা মাইনাস, তাই না? প্রাপ্য হিসাব কমে যাচ্ছে, এবং দিন শেষে কি হলো, এই 50,000 এই পাশেও কি 50,000 থেকে গেল। অর্থাৎ আমাদের আর্থিক অবস্থার যোগফলের কোনো পরিবর্তন ঘটবে না। আশা করি একটা স্তর আমি বুঝাইতে পারছি, এবং এই স্তর থেকে আপনাদের কোশ্চেন করবে কিভাবে, যে জায়গাগুলোতে সমস্যায় পড়বেন সেগুলো আমি একটু শো আপ করে বলতেছি। যাদের কাছে বই আছে তারা অবশ্যই বই দেখে নেন। প্রথম যে লেনদেনটা আছে, নগদে স্থায়ী সম্পদ ক্রয়, তাহলে নগদে স্থায়ী সম্পদ ক্রয়, যদি আমরা নগদে স্থায়ী সম্পদ ক্রয় করি, এর ফলে আমাদের সঠিক জাবেদা কি হবে, আমাদের যে স্থায়ী সম্পদটা কিনবো, সাপোজ ধরো আসবাবপত্র কিনছি, তাহলে আসবাবপত্র হিসাব কি করব, আমরা ডেবিট করব, আর অপরদিকে কি নগদান হিসাব আমাদের কি হবে, এই ক্রেডিট হবে। এর ফলে কি হবে, আমাদের সম্পদ বাড়বে, আবার সম্পদ কমবে, অর্থাৎ আমাদের এ বৃদ্ধি এ হ্রাস। এর ফলে আমাদের কি হবে, এর ফলে আমাদের কাঠামোগত বা গুণগত পরিবর্তন ঘটবে, এবং আমাদের হিসাব সমীকরণ তথা আর্থিক অবস্থার বিবরণীর যোগফলের কোনো পরিবর্তন ঘটবে না। এখন মূল বিষয় হলো এই জায়গাটা আপনাদের দেখাতে হবে। এখানে কয়েকটা লেনদেন দেওয়া আছে, প্রায় 12টা লেনদেন দেওয়া আছে। এই 12টা লেনদেনের বাহিরে আর কোনো লেনদেন নাই যে লেনদেনের ফলে আমাদের সম্পদ বৃদ্ধি পায় ও সম্পদ হ্রাস পায়। তাহলে আমাদের আর কোনো লেনদেন নাই যে লেনদেনগুলোর ফলে আমাদের কি সম্পদ বৃদ্ধি পায় এবং সম্পদ হ্রাস পায়। তো এখানে দাগানোগুলো দেখেন,
প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের মূল্য প্রত্যাখ্যাত, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত, নগদে মনিহারি ক্রয়, নগদে সম্পদ ক্রয়, এই জিনিসগুলা কিভাবে আমাদের সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস পায়, অথবা কাঠামোগত পরিবর্তন হয়, অথবা আর্থিক বিবরণীর উদ্বৃত্তের কোনো পরিবর্তন ঘটবে না এই লেনদেনগুলোর ফলে। আপনাদের প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে আরে সোজা তো, কয়েকটা লেনদেন দেওয়া আছে, কিন্তু এই লেনদেনগুলোর মধ্যে যে ফাঁদ আছে সেগুলো একটু ধীরে সুস্থে বোঝাই দিতেছি। প্রথমে চলে আসি, এর আগে এই লেনদেনটা নিয়ে কথা বলছি। পণ্য ক্রয় দেওয়া আছে, দেখেন নগদে পণ্য ক্রয় এখানে বলে দেওয়া আছে। নগদে পণ্য ক্রয় করলে জাবেদা কি হয়? আমাদের ক্রয় হিসাব ডেবিট, আর অবধি কি নগদান হিসাব ক্রেডিট। সচরাচর এই ক্রয় ডেবিট হওয়ার কারণে আমাদের কি হয়? ব্যয় বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাই তো? এতটুকু তো আমরা শিখেছি। আর অপরদিকে নগদ ক্রেডিট মানে কি? আমাদের সম্পদ কমে যায় স্বাভাবিকভাবে এটাই। তাহলে এর ফলে কি হলো? আমাদের হিসাব সমীকরণের এ হ্রাস পেলো, আর অপরদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পেলো। তাহলে কোন একটা লেনদেনের ফলে যাদের হিসাব সমীকরণের দুই পাশে পরিবর্তন ঘটে তাকে আমরা পরিমাণগত বা নিট পরিবর্তন বলবো। অর্থাৎ এখানে দেখেন ৫,০০০ টাকা আমাদের সম্পদ থেকেও কমবে, ৫,০০০ টাকা মালিকানা সত্ত্ব থেকেও কমবে, অর্থাৎ আমাদের আর্থিক অবস্থার বিবরণের যোগফলের কিন্তু পরিবর্তন ঘটছে। অর্থাৎ পরিমাণগত বা নিট পরিবর্তনের ফলে আর্থিক অবস্থার বিবরণের যোগফলের পরিবর্তন ঘটে, আর কাঠামোগত পরিবর্তনগুলোর ফলে আমাদের আর্থিক অবস্থার বিবরণের যোগফলের কোনো পরিবর্তন ঘটে না। আর কাঠামোগত পরিবর্তনগুলোই হচ্ছে কি? হয় সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ হ্রাস পাবে, নালে দায় বৃদ্ধি পাবে, দায় হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অথবা দায় বৃদ্ধি মালিকানা সত্ত্ব হ্রাস, অথবা দায় হ্রাস মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এই কয়েকটা লেনদেন বাদে কাঠামোগত আর কোনো লেনদেন নাই। এখন কথা হলো এই লেনদেনটা কিভাবে কাঠামোগত পরিবর্তন হয়, এইটাই হচ্ছে ফাঁদ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুবার তিনবার রিপিট হয়েছিল। এই একই কোশ্চেন আপনার অপশনে ওই হ্রাস এ হ্রাস এটা নাই, তাহলে উত্তর কি হবে? আপনার প্রশ্নে নগদে পণ্য ক্রয়, আপনি ভালোভাবে জানেন এইখান থেকে প্রশ্ন করবে হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটবে। আপনি অপশনে গেলেন, অপশনে গিয়ে দেখলেন যে ক্রয় মানে কি? আমাদের ব্যয় বৃদ্ধি, ব্যয় মানে মালিকানা সত্ত্ব হ্রাস, অপরদিকে নগদ ক্রেডিট মানে কি? আমাদের কি? সম্পদ হ্রাস। কিন্তু বাস্তবিকতা এটা অপশনে নাই। তখন আপনি বললেন কি দূর, এটা প্রশ্ন ভুল করছে। যারা কোশ্চেন করছে কি তারা কোশ্চেনই করতে পারেনি, অথবা কোশ্চেনটা ভুল করছে। বাস্তবিকতা এটা কোনো কোশ্চেন ভুল না। এই প্রশ্নটা আর একটা জিনিস হতে পারে, সেটা হবে কি? এই ক্রয়ের জায়গায় আমরা লিখতে পারি হলো মজুদ পণ্য হিসাব ডেবিট, আর এইটাই হচ্ছে কি আমাদের মজুদ পণ্য হিসাব সংরক্ষণের অবিরত পদ্ধতিতে। অর্থাৎ অবিরত পদ্ধতিতে ক্রয় সংশ্লিষ্ট সকল লেনদেন আমরা মজুদ পণ্য হিসাবে অন্তর্ভুক্তকরণ করব। এই জন্য মজুদ পণ্য ডেবিট হওয়ার কারণে সম্পদ বৃদ্ধি হয়, আর নগদ ক্রেডিট মানে কি? সম্পদ হ্রাস পায়। বিশ্বাস করেন এইটা দিয়ে প্রশ্ন হয়েছিল, এবছর হবে, এবং এবছর হওয়ার চান্স বেশি আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবং না যদি বুঝতে পারেন তাহলে আমার করার কিছু নাই। অর্থাৎ আপনাদের যাদের মজা দিতে পারে যে টিচারেরা, তাদের ক্লাস আপনাদের ভালো লাগে, প্লাস হচ্ছে তাদের পিছনে আপনারা ছোটেন। আসলে এডমিশন টেস্টে যেখানে মজা আছে সেখানে যদি দৌড়ান, বাস্তবিকতে এখন হাসবেন কিন্তু পরবর্তীতে কাঁদবেন। অর্থাৎ প্রিপারেশন যে জায়গাটা নেওয়া দরকার সেই জায়গাটা নেন, কিন্তু হুদায় মজা মাস্তিতে প্রিপারেশন নিয়ে আপনার কোনো লাভ হবে না। কোশ্চেন যে জায়গায় হবে সেই জায়গায় আপনাকে হিট করা দরকার, আজ এটা সব পরে লাভ নাই। তাহলে এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রশ্নটা রিপিট হতে পারে। গত 2-3 বছর এই প্রশ্নটা কি রিপিট হয়েছে, তো গত বছর এই জায়গা থেকে প্রশ্ন হয়নি, এবছর প্রশ্ন হওয়ার চান্স বেশি আছে। ওকে, এবার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে আসি। প্রাপ্য বিল বা নোটের মূল্য প্রত্যাখ্যাত। প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের মূল্য প্রত্যাখ্যাত, এইটা সঠিক জাবেদা কি হবে? লেখেন দেখি। প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের, আমি এগুলো মুছাই দেই, তাহলে একটা আরেকটা লেনদেনের কথা বলতেছি, যে প্রাপ্য বিল অবলিক নোট মূল্য প্রত্যাখ্যাত, এর সঠিক জাবেদা কি হবে? সাপোজ ধরুন 10,000 টাকা প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের মূল্য প্রত্যাখ্যাত হয়েছে। এর ফলে কিভাবে আমাদের কাঠামোগত পরিবর্তন হয়, এর ফলে কিভাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর যোগফলে পরিবর্তন ঘটে না, এই লেনদেনের ফলে আমাদের হিসাব সমীকরণে কোন কোন উপাদানের পরিবর্তন ঘটে, 3টা প্রশ্ন হবে একটা জায়গা থেকে। এবং এছাড়া আরো একটা বলতেছি, এর সঠিক জাবেদা কি। অর্থাৎ এই লেনদেন থেকে 4টা প্রশ্ন তৈরি করা সম্ভব। এই লেনদেনের ফলে হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটছে, এই লেনদেনের ফলে আমাদের আর্থিক কোন পরিবর্তন ঘটছে, এই লেনদেনের ফলে আমাদের কি আর্থিক অবস্থার বিবরণের যোগফলে পরিবর্তন ঘটছে কিনা, এই লেনদেনের আমাদের সঠিক জাবেদা কি। 4টা প্রশ্ন বানানো সম্ভব। অর্থাৎ এখানে যে হিউজ যে ডাটা এন্ট্রিগুলো দিয়েছি না,
এই ডাটাগুলো থেকে প্রত্যেকটা থেকে 4টা করে কোশ্চেন করা সম্ভব। তো এইটা জাবেদা কি করতে পারবেন, করেন দেখি। এটা জাবেদা যে প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের মূল্য প্রত্যাঘাত। তো তার আগে আমাকে একটা সঠিক কনসেপ্ট বলে দেন। আমি ধীরে সুস্থে শিখাচ্ছি, এই কারণেই এটা অ্যাপ্লাইড জায়গা। এইটা অ্যাপ্লাইড জায়গা, বিশ্বাস করেন। এই জায়গাটা আমরা যারা টিচাররা আছি, কোচিং প্রতিষ্ঠানে যারা রয়েছি, তারা তোমাদের হাতে কলমে ধরে শিখায় না। কারণ এই জায়গাটা শিখাতে গেলে ছেলেমেয়েরা ম্যাক্সিমাম জনে বুঝবে না, একটা ক্লাসের ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। কিন্তু বাস্তবতা এই জায়গা থেকেই কোশ্চেন আসে। এই যে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট বললাম, তাহলে আমাকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেন তো। প্রাপ্য বিল অবলিক নোট কি জিনিস, আর প্রাপ্য হিসাব কি জিনিস, অবলিক বিবিধ দেনাদার কি জিনিস। বেসিক এগুলা, এই জিনিসগুলা বেসিক। অথবা এখানে পাওনাদারের ক্ষেত্রে সরবরাহকারী আসবে না, ঠিক আছে, ওকে। এগুলা কি জিনিস, এই জায়গায় বিক্রেতা থাকতে পারে, বিক্রেতা হিসাব। এই জিনিসগুলো কি জিনিস কেউ লিখতে পারবেন? লেখেন দেখি। এখানে প্রাপ্য নোট বা প্রাপ্য বিল কি, প্রাপ্য হিসাব কি, বিবিধ দেনাদার বা বিক্রেতা হিসাব কি। বিক্রেতা মানে যে বিক্রয় করে, এখানে বিক্রেতা বা বিবিধ দেনাদার একই কথা। অর্থাৎ ধারে বিক্রি করলে যার কাছ থেকে আমরা টাকা পাই তাকে আমরা কি বলবো? সরি, এখানে বিক্রেতা হবে না, এখানে ক্রেতা হবে, ক্রেতা হিসাব, মানে যে কেনে আমাদের কাছ থেকে পণ্য। তাহলে বিবিধ দেনাদার কি জিনিস? যার কাছে আমরা ধারে পণ্য বিক্রি করি, বিক্রি করার কারণে যার কাছ থেকে আমরা টাকা পাই তাকে আমরা বিবিধ দেনাদার বলি। এখন বিবিধ দেনাদার কি জিনিস আর প্রাপ্য হিসাব কি জিনিস? বিবিধ দেনাদার হচ্ছে সনাতন নাম, অর্থাৎ যার কাছ থেকে আমরা টাকা পাই তার সনাতন নাম। আর প্রাপ্য হিসাব হচ্ছে কি? আমাদের আধুনিক নাম বা আধুনিক হিসাব। এই জিনিসগুলো মাথায় রাখেন। তাহলে বিবিধ দেনাদার বা বিবিধ প্রাপ্য হিসাব একই জিনিস। কি জিনিস? একটা হলো সনাতন আর একটা হচ্ছে কি আধুনিক। কিন্তু এই দুটো নালে বুঝলাম সনাতন আধুনিক, কিন্তু এইটা এবং এই দুটোর সঙ্গে পার্থক্য কি? এইটা বা এই দুটো কেন সৃষ্টি হয় বা এই হিসাবগুলো সৃষ্টি হওয়ার কারণ কি? তাহলে এই কয়েকটা হিসাব সৃষ্টি হওয়ার প্রধান কারণ হচ্ছে ধারে পণ্য বিক্রয়। তাহলে ধারে পণ্য বিক্রয়ের ফলে যে হিসাবে সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার হিসাব। কিন্তু প্রাপ্য নোট আবার কি? সেম, ধারে পণ্য বিক্রয়ের কারণে প্রাপ্য বিল বা প্রাপ্য নোটেরও সৃষ্টি হয়। এখন মূল কথা হলো এই তিনটার মধ্যে অথবা এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি? যখন আমরা ধারে পণ্য বিক্রি করি মৌখিকভাবে কোনো লিখিত চুক্তি বাদে, এর ফলে যে হিসাবে সৃষ্টি হয় তাকে আমরা প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার বলে থাকি। আমি আবারও বলতেছি, যখন আমরা ধারে পণ্য বিক্রি করে থাকি মৌখিক চুক্তিতে যখন পণ্য বিক্রি করি, এর ফলে যে হিসাবে সৃষ্টি হয় তাকে আমরা বলি হচ্ছে প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার হিসাব। আর যখন আমাদের ধারে পণ্য বিক্রয়টা আমরা লিখিত করি, অর্থাৎ যখন আমরা ধারে পণ্য কিভাবে করি? লিখিত চুক্তির মাধ্যমে করি, এর ফলে যে হিসাবে সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। আশা করি বোঝাতে পেরেছি। এক কথায় ধারে পণ্য বিক্রির ফলে যে হিসাবে সৃষ্টি হয় তাকে আমরা প্রাপ্য হিসাব বলি। প্রাপ্য বিল এবং প্রাপ্য নোট এবং প্রাপ্য হিসাবের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে প্রাপ্য হিসাব এইটা হচ্ছে আমাদের মৌখিক চুক্তির মাধ্যমে বিক্রয়, আর প্রাপ্য বিল যেটা হচ্ছে আমাদের হলো লিখিত চুক্তিতে পণ্য বিক্রয়। এক কথায় এটা লিখিত রূপ আর এটা হচ্ছে কি? আমাদের অলিখিত রূপ। তাহলে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হচ্ছে আমাদের লিখিত সম্পদ, আর অপরদিকে প্রাপ্য হিসাব হচ্ছে কি? আমাদের মৌখিক সম্পদ। এখন আমি জানি না কতটুকু ডেভেলপ হচ্ছে, কতটুকু কাজ হচ্ছে। বিশ্বাস করেন এই জায়গাগুলো থেকে কোশ্চেন হবে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। এই জায়গাগুলো টিচাররা আমরা ফোকাস করি না, আমরা শুধু উপরে ভাষায় পড়ায় যাই, কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন করবে। তো এখন কথা হলো এই জিনিসটা আবার কিভাবে আসে জানেন? এর সঙ্গে অনেকগুলো লেনদেন আছে। স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রয়। তাহলে ধারে পণ্য বিক্রয় করলে জাবেদা কি হয়? ধারে পণ্য বিক্রি করলে জাবেদা হয় আমাদের হচ্ছে কি? প্রাপ্য হিসাব ডেবিট। এই প্রাপ্য হিসাব ডেবিট, আর অবশ্যই কি হয়? আমাদের বিক্রয় হিসাব ক্রেডিট, যদি আমরা ধারে পণ্য বিক্রয় করি। কিন্তু সেম এই জায়গায় কোশ্চেনটা এমন হবে, স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রয়, তখন ওই জাবেদাটা আমাদের হয়ে যাবে কি? প্রাপ্য বিল হিসাব ডেবিট, আর অবশ্যই কি হবে? বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, এখন এই জায়গায় যেটা মূল বিষয়, মাঝে মাঝে আমরা দেখতে পাই বা মাঝে মাঝে এটা শুনতে পাই
যে কোনো একজন প্রাপ্য হিসাব যার কাছ থেকে আমরা টাকা পাই, তার কাছ থেকে আমরা টাকা চাচ্ছি কিন্তু সে দিতেছে না, ছেঁচড়ামো করতেছে, তখন আমরা তাকে বলি কি, ভাই তুই অনেক ঘুরাইছিস আর ঘুরাইস না, তুই কবে টাকা দিবি এর লিখিত ডকুমেন্ট দে। এর মানে আমি তোমাদের এটা বুঝাইতে চাচ্ছি, লেনদেনটা হচ্ছে এমন যে প্রাপ্য হিসাবের কাছ থেকে বিলের স্বীকৃতি পাওয়া গেল। এই জায়গা থেকে দেখেন আমি বললাম কি, ধারে পণ্য বিক্রয় এর সঠিক জাবেদা হবে কি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রয়, আমাদের প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, সম্পদ বৃদ্ধি আর আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি। কিন্তু এখন কথা হলো, এই ধারে পণ্য আমরা বিক্রি করার ফলে যে আমাদের প্রাপ্য হিসাবে সৃষ্টি হয়েছে, সেই প্রাপ্য হিসাবের কাছ থেকে নতুন করে বিলের স্বীকৃতি পাওয়া গেল, তখন কি জাবেদা হবে? অর্থাৎ প্রাপ্য হিসাব যার কাছ থেকে আমরা টাকা পাই তার কাছ থেকে বিলের স্বীকৃতি পাওয়া গেল, তখন আমাদের জাবেদা হবে কি, প্রাপ্য হিসাব কি বলে, প্রাপ্য বিল হিসাব ডেবিট, আর অপরদিকে কি হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলা দিয়ে প্রশ্ন বানাই দিলে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করবে। আমি বলবো লাইভটা শেয়ার করেন এবং আপনাদের বন্ধু বান্ধবগুলোরা জানান। লাইভে তো এর আগে তো অনেক 40-50 জন ছিল, এখন কেন জানি কমে গেছে। এই জায়গাটা বেসিক জায়গা, ক্লাসে বোরিংতা আসলেও করার কিছুই নাই, বেসিক জায়গা, এটা আপনাকে বুঝতেই হবে, না বুঝলে হবে না। অর্থাৎ আমরা ছেলে মেয়েদের পড়াই, কিন্তু কোন জায়গা পড়াতে হবে সেটা আমরা জানি না, এবং ফাইনালি এই জায়গাতে কোশ্চেনগুলো আপনারা পারবেন না। ওকে, যে জায়গা ছিলাম, যে আমরা ধারে পণ্য বিক্রয় যদি করি, প্রাপ্য হিসাব ডেবিট হয়, বিক্রয় হিসাব ক্রেডিট হয়। বিলের স্বীকৃতির মাধ্যমে যদি পণ্য বিক্রয় করি, আমাদের প্রাপ্য বিল হিসাব ডেবিট হয়, বিক্রয় হিসাব ক্রেডিট হয়। কিন্তু আমাদের ইনস্ট্যান্ট প্রাপ্য হিসাব আছে, সে আমাদের ছেঁচড়ামো করতেছে, টাকা পয়সা দিতেছে না, তখন আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে নির্দিষ্ট মেয়াদে, অর্থাৎ নির্দিষ্ট মেয়াদে টাকাটা পাবে, এই লক্ষ্যে কি পাই, বিল পাই বা স্বীকৃতি নোট পাই। তখন মৌখিক কোন প্রাপ্য হিসাবের কাছ থেকে যখন বিলের স্বীকৃতি পায়, তখন নতুন লিখিত সম্পদ বেড়ে যায়, প্রাপ্য হিসাব ডেবিট হয়, আর অপরদিকে কি, প্রাপ্য বিল হিসাব ডেবিট হয় আর প্রাপ্য হিসাব ক্রেডিট হয়। তাহলে প্রাপ্য বিলের স্বীকৃতি যদি পাওয়া যায় বা প্রাপ্য হিসাবের কাছ থেকে যদি বিলের স্বীকৃতি পাওয়া যায়, তাহলে আমাদের সঠিক জাবেদা কি হবে, প্রাপ্য বিল হিসাব ডেবিট, আমাদের লিখিত সম্পদ বাড়লো, আর অপরদিকে কি, আমাদের মৌখিক সম্পদটা কমে গেল। এর ফলে আমাদের কি হলো, এ বৃদ্ধি আর অপরদিকে কি, এ হ্রাস। এই লেনদেনগুলোর ফলে কি হচ্ছে, এ বৃদ্ধি এবং এ হ্রাস। এখন মজার বিষয় হলো, এই যে প্রাপ্য বিল, আমি সাপোজ ধরেন কারো কাছ থেকে টাকা পাই, 2 মাসের মধ্যে সে টাকাটা দেওয়ার কথা, কিন্তু সে এই সঠিক সময় টাকাটা আমাকে পরিশোধ করলো না, তার মানে কি, ওই প্রাপ্য বিলের মেয়াদ কি হয়ে গেল, উত্তীর্ণ হয়ে গেল। তাহলে প্রাপ্য বিলে একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে যদি টাকাটা আমি আদায় করতে পারি তাহলে ভালো, আর যদি আদায় করতে না পারি, সেই প্রাপ্য হিসাব বা বিলের কি মেয়াদ থাকে না। তাহলে যখন প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের মেয়াদ থাকে না, সেই নোটটাকে আমরা কি বলি, প্রত্যাখ্যাত নোট বা প্রাপ্য বিল। তাহলে এই প্রাপ্য বিল যার কাছ থেকে আমি টাকা পাইতাম লিখিত চুক্তির মাধ্যমে, তার কাছ থেকে কি আর টাকাটা পাবো না। এজন্যই প্রাপ্য বিল বা প্রাপ্য নোট যদি প্রত্যাখ্যাত হয়, আমাদের সঠিক জাবেদা হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, আর অপরদিকে যার কাছ থেকে যে আমাকে টাকা দেওয়ার কথা বলছিল 2 মাসের মধ্যে, সে দেয়নি, তাকে কি টাকাটা ছেড়ে দেব, তাকে আবার গিয়ে ধরবো। এজন্য প্রাপ্য হিসাব আবার কি হয়ে যাবে, প্রাপ্য হিসাব ডেবিট হয়ে যাবে। অর্থাৎ ওই সেম আমাদের সম্পদ বৃদ্ধি পেল আর অপরদিকে কি, সম্পদ হ্রাস পেল। তাহলে যখন আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে, মৌখিক কোনো প্রাপ্য হিসাবের কাছ থেকে লিখিত কোনো চুক্তি বা লিখিত কোনো সত্ত্ব পেয়ে থাকি, তখন ওটা হয়ে যায় প্রাপ্য বিল হিসাব ডেবিট, সম্পদ বেড়ে যায়, আর মৌখিক যে সম্পদটা আছে সেটা কমে যায়। আর অপরদিকে যখন এই প্রাপ্য বিল বা নোটের টাকাটা আমরা যথেষ্ট বা যথাযথ উপযুক্ত সময় আদায় করতে যদি না পারি, এর ফলে আমাদের ওই নোটটা প্রত্যাখ্যাত হয়ে যায়, আর ওইটা প্রত্যাখ্যাত হওয়ার কারণে আমাদের প্রাপ্য হিসাব মানে মৌখিক যার কাছে টাকা পাই তার কাছে আবার দাবি করি, এই কারণে আমাদের কি আবার সম্পদ বেড়ে যায়, আর অপরদিকে প্রাপ্য বিল লিখিত যে সম্পদের চুক্তিটা ছিল সেটা কমে যায়। এর ফলে আমাদের কি প্রাপ্য বিল যেটা সেটা ক্রেডিট হয়ে যায়। এর ফলে কি হয়, হিসাব সমীকরণে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ হ্রাস পায়। আর মজার বিষয় হলো, অ্যাডভান্স লেভেলে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করতে পারে। সুতরাং এই জাবেদাটা অর্থাৎ প্রাপ্য বিল নিয়ে যে কয়েকটা জাবেদার কথা বললাম, বিশ্বাস করে যদি আপনাদের কপাল ভালো হয় এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবেন। আমি যে কথাগুলো বললাম, যে এটা এইটা এইটা, বিশ্বাস করেন এই জায়গা থেকে কোশ্চেন হবে। কোশ্চেন হবে কয় ধরনের, 4 ক্যাটাগরিতে। 1, সঠিক জাবেদা দাও। 2, হিসাব সমীকরণের প্রভাব দেখাও। 3, কোন ধরনের পরিবর্তন ঘটে। 4, এর ফলে আর্থিক অবস্থার বিবরণীর পরিবর্তন ঘটে কিনা। এভাবে বলবেন নিচের কোনটির ফলে আর্থিক অবস্থার বিবরণীর যোগফলের কোনো পরিবর্তন ঘটবে না। আশা করি বুঝতে পারছেন।
কেউ না বুঝলে করার কিছু নাই। আর আমার পেইড ব্যাচে যারা আছো, বেসিক ব্যাচে যারা আছো, তোমাদের আরো সুযোগ থাকবে, কারণ আমি জানি এইখান থেকে কোশ্চেন করা হবে। সুতরাং এইটা আপনাদের এখন একটা ক্লাস হচ্ছে, এরপর আবার ক্লাস হবে। কারো যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টগুলো করেন। হ্যাঁ আনাস, হ্যাঁ খুব ভালো উত্তর দিয়েছো ভাইয়া, তোমাদের উত্তরগুলো দেখার সুযোগ হয়নি। ওকে, এবার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট লেনদেনে যাই। সে লেনদেনটা হচ্ছে এই যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাঘাত হয়ে গেছে। তাহলে এইটা জাবেদা দাও দেখি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাঘাত, এর সঠিক জাবেদা কি হবে? তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংকিত প্রত্যাঘাত হয়ে গেছে, তাহলে এর সঠিক জাবেদা কি হবে? লেখো দেখি। আবার বলতেছি, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংকিত প্রত্যাঘাত হয়ে গেছে। কোশ্চেনটা এই যে লেনদেনটা আমাদের জাবেদা হিসাবে আসতে পারে, এর ফলে হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটছে, এছাড়া নিচের কোনটির ফলে আমাদের আর্থিক অবস্থার বিভিন্ন যোগফল পরিবর্তন হবে না, সেই কোশ্চেনটা আসবে। অথবা এই লেনদেনের ফলে আমাদের কোন ধরনের পরিবর্তন ঘটছে, আর্থিক পরিবর্তন কাঠামোগত না গুণগত, বলেন দেখি। তোমরা তো অনেক কয়জন আছো, আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাঘাত হয়ে গেল, এর সঠিক জাবেদা কি হবে? তুমি তো আজকে শিখছো ক্লাসে। দেখো এখানে সুন্দরভাবে বুঝাই দিতেছি। প্রথমে চলে আসেন আগে ব্যাংকে যখন আমরা চেক জমা দেই, ব্যাংকে চেক জমা দিলাম, জাবেদা কি হবে? অবশ্যই ব্যাংক হিসাব ডেবিট। আর চেকটা কারো না কারো কাছ থেকে পাই, সে আমাদের কি থাকে? প্রাপ্য হিসাবেই থাকে। অথবা বিক্রয়ের মাধ্যমে যদি পাই, বিক্রয় হিসাব আমাদের কি হবে? এখানে ক্রেডিট হবে। তাহলে বিক্রয়ের মাধ্যমে চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব কিন্তু ক্রেডিট। অথবা প্রাপ্য হিসাবের কাছ থেকে প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এর ফলে আমাদের সম্পদ বৃদ্ধি পায় আর সম্পদ কি হয়? হ্রাস হয়। এই যে কোশ্চেনটা, এইটাকে বলা হয় নরমাল লেভেলের কোশ্চেন, অ্যাজ ইউজুয়াল জাবেদা। কিন্তু এই লেনদেনটা এটা হলো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয় যদি এই কোশ্চেনটা করে তাহলে নরমাল কোশ্চেন করলো, যদি কোন বিশ্ববিদ্যালয় এই কোশ্চেনটা করে তাহলে স্ট্যান্ডার্ড কোশ্চেন করলো। এবং এই কোশ্চেনটা যদি করে প্রায় 40,000 শিক্ষার্থীদের মধ্যে প্রায় 30,000 শিক্ষার্থী ক্লাসে করতে পারবে না, এটা আমার বিশ্বাস আছে ভালোভাবে, কারণ তারা বেসিকটা ভালোভাবে জানেই না, বা আমরা যারা টিচার আছি তারা এই জায়গাগুলোকে হিট করি না। তাহলে যখন আমরা ব্যাংকে জমা দেই কোন একটা চেক, ব্যাংক হিসাব ডেবিট হয়, প্রাপ্য হিসাব ক্রেডিট হয়, সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। এখন সেই চেকটা প্রত্যাঘাত হয়েছে, মানে কি? আদায় করা সম্ভব হয়নি। এর অনেকগুলো কারণ আছে। যার কাছ থেকে চেক পাইছি সেই চেকে নাই কোনো তারিখ, আর তারিখ থাকলেও সেটা 6 মাস মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মানে 180 দিন বেশি হয়ে গেছে, বাসি চেক বলা হয় তাকে। 3, টাকা আছে কিন্তু টাকাটা কথায় লেখা নাই। 4, কাটাকাটি করা। 5, চেকটা সেরা। 6, NSF পূর্ণরূপ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। এই অ্যাব্রিভিয়েশনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিপিট হবে, জান। তাহলে নট সাফিসিয়েন্ট ফান্ড এই পূর্ণরূপটা কোথায় রিপিট হবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার হবে ইনশাল্লাহ, আর না হলে তারপরের বছর হবে ইনশাল্লাহ। তাহলে এই কারণগুলোর কারণে আমাদের কি হয়? চেক প্রত্যাঘাত হয়। তাহলে চেক যদি প্রত্যাঘাত হয় তাহলে আমাদের সঠিক জাবেদা কি হয় আসলে? তাহলে যে টাকাটা আমি ব্যাংকে জমা দিলাম আদায়ের জন্য, সেই টাকাটা কি ব্যাংক আদায় করতে পারছে? পারেনি। এ কারণে কি হবে? ব্যাংক আমাকে আবার কি করতে হবে? কমাইতে হবে। এজন্য চেক প্রত্যাঘাত হলে ব্যাংক হিসাব ক্রেডিট করি, অর্থাৎ সম্পদ মাইনাস হয়। আর অপরদিকে যার চেকটা, তার কাছ থেকে তো আমি টাকাটা পাইলামই না, সুতরাং তাকে গিয়ে আবার ধরবো, ওই টাকা দে, তোর চেক তো ভালো না, টাকা দিয়ে কথা কর। তাহলে আবার কি তার কাছে দাবি করব, এজন্য প্রাপ্য হিসাব কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। তাহলে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যদি প্রত্যাঘাত হয়, প্রাপ্য হিসাব আমাদের ডেবিট হয়, ব্যাংক হিসাব কি হয়? ক্রেডিট হয়। এ কারণে আমাদের সম্পদ বাড়ে আর অপরদিকে কি হয়? সম্পদ কমে যায়। তাহলে একাধারে এই কোশ্চেনটা জাবেদা আসবে, একাধারে হিসাব সমীকরণের প্রভাব আসবে, একাধারে আমাদের আর্থিক অবস্থার কোন ধরনের পরিবর্তন হচ্ছে সেটা আসবে, অথবা উদাহরণে আসবে নিচের কোন লেনদেনের ফলে আর্থিক অবস্থার বিবরণে যোগফলে পরিবর্তন ঘটবে না। আশা করি বোঝাতে পারছি।
ওকে, অনেকে তোমরা পারতেছো, সাবাস। এর পরবর্তীতে যাই। এর পরবর্তীতে আর একটা লেনদেন আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট লেনদেন। সে লেনদেনটা হচ্ছে নগদে মণিহারি কোরায়। এটাতে আপনারা ঝামেলায় পড়বেন। নগদে মণিহারি কোরায়, তাহলে এই মণিহারি কোরায় এর সঠিক জাবেদা কি হবে? এর সঠিক জাবেদা কি হবে? নগদে মণিহারি কোরায় এর সঠিক জাবেদা কি হবে? তাহলে আমরা এটা জাবেদা দিতে পারি হলো সচরাচর আমরা যেটা দেই মণিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই তো? তাহলে বলো দেখি এর ফলে আমাদের হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটছে? কমেন্ট করো দেখি। তোমরা কমেন্ট করো যে এই যে নগদে মণিহারি কোরায়, এই মণিহারি কোরায়ের ফলে আমাদের হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটছে। আমি বুঝলাম যে নগদ মানে হচ্ছে সম্পদ হ্রাস পাইছে, আর মণিহারি হিসাবে কি লিখবেন? তাহলে মণিহারি কি হিসাবে ধরবেন? সম্পদ ধরবেন না ব্যয় ধরবেন? অর্থাৎ এই মণিহারি নিয়ে ঝামেলা আছে এবং এই ঝামেলা দিয়ে আপনাদের প্রশ্নটা সাজানো হবে। অর্থাৎ অনেকেই মণিহারিটাকে যখন ব্যয় ধরবেন ওর ফলে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আর অনেকেই যখন মণিহারিকে সম্পদ হিসেবে ধরবেন তখন আমাদের কি হবে? সম্পদ বৃদ্ধি পাবে। যদি মণিহারিকে আমরা সম্পদ হিসেবে ধরি তাহলে আমাদের কাঠামোগত পরিবর্তন ঘটবে, যদি মণিহারিকে আমরা ব্যয় হিসেবে ধরি তখন আমাদের নিট পরিমাণগত পরিবর্তন ঘটবে। আমি আশা করি বোঝাতে পারতেছি কিনা জানি না, তবে সবচেয়ে মোস্ট ক্রিটিক্যাল জায়গা এবং প্যাচ লাগানো জায়গা হলো এগুলো থেকে এভাবে টাইট করে প্রশ্ন করে, এবং আমি জাস্ট ওটাই চেষ্টা করতেছি বিশ্ববিদ্যালয়ের টিচাররা কোন জায়গায় হিট করবে। তাহলে নগদে মণিহারি কোরায় এর জাবেদা হবে মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অথবা ধারে হলে মণিহারি হিসাব ডেবিট, প্রাপ্য পদে হিসাব ক্রেডিট। কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে মণিহারি কোরায় নগদে যদি ক্রয় করি, নগদ ক্রেডিট মানে কি? সম্পদ আমাদের হ্রাস। আর অপরদিকে মণিহারি যেটা আছে যদি ব্যয় ধরি তখন আমাদের ওই হ্রাস পায়, আর যখন আমরা সম্পদ ধরবো তখন আমাদের কি এ বৃদ্ধি পায়। এখন এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার কি হবে? আমরা বুঝবো কিভাবে যেটা সম্পদ ধরেছে না ব্যয় ধরেছে? তাহলে এইটা আমরা বুঝতে পারবো আমাদের অপশন থেকে। অর্থাৎ অপশনে তুমি যদি অ্যাজ ইউজুয়াল শিখে থাকো যে মণিহারি হিসাব ডেবিট সম্পদ এবং নগদ ক্রেডিট সম্পদ হ্রাস, তুমি জানো সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, কিন্তু বাস্তবিকতা অপশনে ওইটাই নাই। তার মানে কি তুমি বলবে এই কোশ্চেনটা ভুল? অবশ্যই ভুল না, ওইটার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি এটা ব্যয় হিসাবেও ধরা যায়, এবং এর ফলে আমাদের কি হবে? আমাদের মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে যখন আমরা সম্পদ হিসেবে ধরবো তখন আমাদের কাঠামোগত পরিবর্তন, যখন ব্যয় হিসেবে ধরবো তখন আমাদের নিট পরিবর্তন। এখন এই জায়গা দিয়ে প্যাচ লাগায় কোশ্চেন আসবে, যেটা কোনো গাইড বইয়ে এত ক্লিয়ার করে বলে দেওয়া নেই। বাস্তবিকতা এই জায়গাগুলো থেকে কোশ্চেন করে। কোশ্চেন খুব সহজ হবে, বারবার বলতেছি কোশ্চেন খুব সহজ হবে, কিন্তু তোমরা পারবা না। কেন পারবা না? কারণ তোমরা গতানুগতিক ভাবে পড়ে গেছো, কিন্তু প্যাসেজ যে জায়গাগুলো সেগুলো কোনো টিচার তোমাদের এইভাবে খুলে বলেনি আর বলবেও না। ফাইনালি গতানুগতিক ভাবে পড়াশোনা করেই যাচ্ছ, কিন্তু বাস্তবিকতা যেটা দরকার সেটা তোমাদের হবে না। এটা হলো এই কোশ্চেনটা সহ। এই কোশ্চেনটা রিপিট হয়েছে কয়েকবার, ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন। ধারে মণিহারি কোরায় এই কোশ্চেনটা হয়েছে। তাহলে ধারে মণিহারি কোরায় করলে আমাদের জাবেদা কি হবে? আমাদের পদেয় হিসাব আমাদের হলো ক্রেডিট, এর কারণে আমাদের কি হবে? এল বৃদ্ধি হবে। আর অপরদিকে আমরা যদি মণিহারিকে সম্পদ হিসেবে ধরি তখন আমাদের কি হবে? সম্পদ বৃদ্ধি পাবে। আর যখন মণিহারিকে আমরা ব্যয় হিসেবে ধরবো তখন আমাদের কি হবে? মালিকানা সত্ত্ব কমে যাবে। যখন ধারে মণিহারি কোরায় এবং মণিহারিকে ব্যয় ধরবো তখন আমাদের কাঠামোগত পরিবর্তন ঘটবে। আবার যখন ধারে মণিহারি কোরায় কিন্তু মণিহারিকে আমরা সম্পদ ধরবো তখন আমাদের কি ধরনের পরিবর্তন ঘটবে? নিট পরিবর্তন অথবা পরিমাণগত পরিবর্তন। বিশ্বাস করো ভাই, এগুলা দিয়ে কোশ্চেন করে, আমার করার কিছু নেই। আমি যা শুধু আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করতেছি। এইভাবে কোশ্চেন করবে। এখন এই মণিহারি নিয়ে এক্সট্রা কিছু কথা। এই মণিহারি মানে হচ্ছে সাপ্লাইজ, এই মণিহারি মানে হচ্ছে সম্ভার। তাহলে মণিহারি সম্ভার একই কথা। এখন মণিহারিকে আমরা হিসাবে কেন অন্তর্ভুক্ত করি? বস্তু
নিষ্ঠা নীতি, অর্থাৎ মণিহারি সংশ্লিষ্ট মণিহারি হিসাব রক্ষণের জন্য বা মণিহারি হিসাবে লিপিবদ্ধ করার জন্য যে নীতিটা বা যে ধারণাটা আমরা ব্যবহার করে থাকি সেটাকে আমরা বস্তু নিষ্ঠা নীতি বলে থাকি। এই বস্তু নিষ্ঠা নীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে সম্পদগুলোর মূল্য কম, আমি আবার বলতেছি, যে সম্পদগুলোর মূল্য কম তাকে আমরা ব্যয় হিসাবে লিপিবদ্ধকরণ করব। অর্থাৎ বস্তুনিষ্ঠা ও নীতি অনুসারে আমরা মণিহারিকে কি হিসাবে লিপিবদ্ধকরণ করব? ব্যয় হিসাবে লিপিবদ্ধকরণ করব। কিন্তু বাস্তবিক অর্থে আমরা কখনো ব্যয় এবং কখনো সম্পদ হিসাবে লিপিবদ্ধকরণ করে থাকি। আর কথা হলো মণিহারি আবার কি জিনিস, বা সম্ভার কি জিনিস, বা সাপ্লাইজ কি জিনিস। একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে ছোটখাটো, বিশেষ করে খাতা, কলম, কালি, স্টার প্লাকেট, পিন, এই জিনিসগুলোকে আমরা কি বলে থাকি? মণিহারি বলে থাকি। এক কথা আনুষঙ্গিক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আসবাবপত্রগুলো যেগুলা আমাদের একের অধিক বছর আমরা ব্যবহার করতে পারি, সেই সকল খরচ বা সম্পদ, ছোট সম্পদগুলোকে আমরা কি বলবো? মণিহারি বলবো। আর এই মণিহারি নিয়ে ঝামেলা আছে, ঝামেলা থাকবে এবং এটা থেকে প্রশ্ন করবে ইনশাল্লাহ। এবার আসি আমাদের পরের যেটা নগদে পণ্য ক্রয়, এটা অলরেডি আমি অনেকবার বলছি, সুতরাং এটা নিয়ে আর বলবো না। একটাই লেনদেন আছে হিসাব বিজ্ঞানে, যে লেনদেনের ফলে আমাদের দায় বৃদ্ধি পায় এবং দায় হ্রাস পায়। তাহলে আমাদের পুরা হিসাব বিজ্ঞানে একটাই মাত্র লেনদেন আছে যে লেনদেনের ফলে কি হয়? দায় বৃদ্ধি পায় এবং কি হয়? দায় হ্রাস পায়। সেটা কি জিনিস? ধারে পণ্য বিক্রি করি, এই ধারে পণ্য যদি ক্রয় করি, আমাদের যদি মৌখিক যদি চুক্তি থাকে সেটার কারণে আমাদের পদেয় হিসাবের সৃষ্টি হয়। আর পদেয় হিসাবের আর একটা নাম কি? বিবিধ পাওনাদার হিসাব অথবা সরবরাহকারী হিসাব। আর অপরদিকে যদি আমরা লিখিত চুক্তির মাধ্যমে করে থাকি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে পদেয় বিল অবলিক পদেয় নোট। ওকে, তো এখন কথা হলো, আমরা কারো কাছ থেকে পণ্য ক্রয় করেছি মৌখিক চুক্তিতে 20,000 টাকা, এবং এটা অবশ্যই ক্রেডিট হিসেবে আছে 20,000 টাকা। এখন কথা হলো, আমরা তাকে খুবই ঘুরাচ্ছি, ছেঁচড়ামো করতেছি, তখন সে কি করলো? জোর করে আমাদের কাছে বিলের স্বীকৃতি নিয়েছে। তাহলে পৌদেয় হিসাব বিলের স্বীকৃতি প্রদান করছে, 10% ইন্টারেস্টে পৌদেয় বিলের স্বীকৃতি প্রদান করছে। তখন আমাদের এই পৌদেয় যে হিসাবটা আছে, মৌখিক যে চুক্তিটা আছে, সেটা কি হয়ে যায়? কমে যায়, ডেবিট হয়ে যায়। আর অপরদিকে পৌদেয় যে বিলে আমরা স্বীকৃতি প্রদান করি, সে বিল হিসাব কি হয়ে যায়? ক্রেডিট হয়ে যায়। অর্থাৎ এর ফলে আমাদের দায় হ্রাস পায়, আবার দায় বৃদ্ধি পেয়ে যায়। আমি আবারও বলতেছি, পদেয় হিসাব যখন পদেয় বিলের স্বীকৃতি প্রদান করে, তাহলে আমাদের মৌখিক যে দায় সেটা কমে যায়, এই কারণে ডেবিট হয়, আর লিখিত দায়ের পরিমাণ বেড়ে যায়, এই জন্য আমাদের কি লিখিত দায় বাবদ এগুলো আবার বৃদ্ধি পায়। এই মাত্র একটা লেনদেন, যে লেনদেনের ফলে আমাদের কি হয়? আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে, অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানে মাত্র একটাই লেনদেন আছে, যে লেনদেনের ফলে আমাদের কি হবে? দায় বৃদ্ধি পাবে, দায় হ্রাস পাবে। বিশ্বাস করেন এই জায়গা থেকে কোশ্চেন হয়, এবং এটা দিয়ে এখন পর্যন্ত কোশ্চেন বানায়নি, বানানোর সম্ভাবনা খুবই বেশি আছে। 3 আজান দিতেছে, খুব তাড়াতাড়ি শেষ করব। একটাই দাগানো আছে এবং অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হচ্ছে শেয়ার বাজেয়াপ্তকরণ। এইটা বলে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। বাকি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে পরবর্তীতে ক্লাস নেব। এখানে এই যে নিট মুনাফা থেকে যে কোনো তহবিলে স্থানান্তর, এইটা দিয়ে আমাদের কোশ্চেন এসেছিল বা এইটা দিয়ে প্রশ্ন আসতে পারে। নিট মুনাফা আমাদের কি? এই নিট মুনাফা এটা কোন উদ্ধৃত প্রকাশ করে? নিট লাভ বা নিট মুনাফা, এটা অবশ্যই ক্রেডিট। নিট মুনাফা অথবা কি নিট লাভ, এটা কি অবশ্যই আমাদের কি ক্রেডিট। এখন এই জায়গা থেকে যখন আমরা টাকা অন্য একটা তহবিলে স্থানান্তর করব, তখন কি হবে? আমাদের নিট লাভটা কমে যাবে। অর্থাৎ নিট লাভ থেকে যখন আমরা কোনো টাকা মাইনাস করি, তখন নিট লাভটা কি হবে? ডেবিট হবে। আর অপরদিকে নিট লাভের টাকাটা মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত, সুতরাং এই মালিকানা সত্ত্ব বাবদ, অর্থাৎ এই টাকাটা যেখানে যাবে সেই হিসাব কি হবে? ক্রেডিট হবে। অর্থাৎ আমরা সাধারণত কি করে থাকি? নিট লাভ থেকে সাধারণ সঞ্চিতি তহবিলে 10,000 টাকা স্থানান্তর, অথবা নিট লাভ থেকে 5,000 টাকা মুনাফা লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, অথবা নিট লাভ থেকে প্রভিডেন্ট ফান্ডে 5,000 টাকা স্থানান্তর। তাহলে এই ধরনের যে লেনদেনগুলো পাই, আমরা নিট লাভ হিসাব ডেবিট করব, আর অপরদিকে যে হিসাবে আমরা এই টাকাটা স্থানান্তর করব সেই হিসাবকে ক্রেডিট করব। আমাদের নিট লাভ ডেবিট হওয়ার কারণে আমাদের কি মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে, আর অপরদিকে সাধারণ সঞ্চিতি তহবিল অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড তহবিল অথবা লভ্যাংশ সমতা তহবিলকরণ বৃদ্ধি হওয়ার কারণে আমাদের আবার ওই কি হবে? বৃদ্ধি হবে। এর ফলে কি আমাদের মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। ওকে, এবার এমন একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব
যে কোশ্চেনটা 8 বার না 9 বার রিপিট হয়েছে, এই বছর রিপিট হবে ইনশাল্লাহ। শেয়ার বাজেয়াপ্তকরণ, এটা বলেই শেষ। আরো অনেকগুলো জিনিস আছে, আসলে ছেলে মেয়েদের আমরা এগুলো পড়াই না, ফাঁকিবাজি করাই। শেয়ার বাজেয়াপ্তকরণ এই জিনিসটা কি? শেয়ার যখন আমরা ইস্যু করি, মানুষ আমাদের কাছে কি করে, ভাই আমি আপনার শেয়ার কিনবো, তাকে আমরা কি করি, শেয়ারটা দিয়ে দেই। সাপোজ ধরেন কাউকে আপনি শেয়ার দিলেন, 10,000 টাকা শেয়ার দিলেন, তার কাছ থেকে টাকা চাচ্ছেন, সে প্রথমে দিয়েছে 5,000, এরপর দিয়েছে হলো 2,000। আমি বলতেছি ভাই তুই 10,000 টাকা একবারে দে, কিন্তু না, ও ছেঁচড়ামো করে কি করতেছে, 5,000 এবং 2,000 দিয়ে রাখছে, আর বাকি 3,000 এত চাচ্ছি ও দিতেছে না। তাহলে ওরে আর কি শেয়ার দিবেন? বলবেন তোর দরকার নাই, তোর 7,000 টাকা আমি পরে দিতেছি তোরে, আমি আমার শেয়ার কারো কাছে বিক্রি করব। অর্থাৎ শেয়ার যখন কাউকে আমরা বিলি করি, বিলি করার পরে যখন তার কাছ থেকে শেয়ারটা বিক্রি না করে ফেরত নেই, সেটাকে বলে থাকি আমরা শেয়ার বাজেয়াপ্তকরণ। তাহলে শেয়ার বাজেয়াপ্তকরণের ফলে আমাদের কি জাবেদা হয় বা কি হয়? তো তার আগে শেয়ার বিলি করলে কি জাবেদা হয়, অথবা শেয়ারটা দিয়ে দিলে কি জাবেদা হয়? যখন শেয়ারের অ্যাপ্লিকেশন আসে তখন আমাদের ব্যাংক হিসাব ডেবিট হয়, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হয়। আর অপরদিকে যখন আমরা শেয়ারটা দিয়ে দেই তখন শেয়ার আবেদন হিসাব ডেবিট হয় আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হয়। বাস্তবিক অর্থে আমাদের ব্যাংক হিসাব, যখন আমরা শেয়ারের টাকা আদায় করি তখন ব্যাংক হিসাব ডেবিট হয়, আর অপরদিকে শেয়ার মূলধন হিসাব কি হয়, ক্রেডিট হয়। এখন যখন আমরা এই শেয়ারটা তাকে দেব না, ব্যাগ নেব, তখন শেয়ার মূলধন হিসাব কি হয়ে যাবে, ডেবিট হয়ে যায়। শেয়ার মূলধন হিসাব ডেবিট হয়, অর্থাৎ শেয়ার বাজেয়াপ্তকরণ করলে শেয়ার মূলধন হিসাব ডেবিট হয়। আর অপরদিকে এই শেয়ার বাজেয়াপ্তকরণের টাকাটা ওইটা আমরা শেয়ার সঞ্চিতি হিসাবে ক্রেডিট করি। অর্থাৎ এর ফলে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ শেয়ার বাজেয়াপ্তকরণ করলে যে টাকাটা আমাদের থাকে সেই টাকাটা আমরা কোথায় রাখি, সঞ্চিত হিসেবে রাখি। কেন? বাকি এই যে যার 7,000 আছে সেই 60,000 টাকা পরিশোধ করার জন্য, আর অপরদিকে যে 3,000 টাকা আছে 3,000 টাকা আদায় করার জন্য। এবং পরবর্তীতে এই সঞ্চিত হিসাব যখন শেয়ার বাজেয়াপ্তকরণের শেয়ারটা আবার যখন আমরা বিক্রি করি তখন শেয়ার সঞ্চিত হিসাব ডেবিট হয় আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হয়। এই ছিল মূল বিষয়। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়া। যেহেতু হিউজ পরিমাণে আজান দিতেছে চারপাশে, আমি এটা নিয়ে কথা বললাম না, তারপরে যতটুকু বুঝাইতে পারছি অনেক ভালো বুঝাইছি, সেটা আমি ভালো জানি। তোমরা এই জায়গাটা আবার ভিডিওটা দেখিও। তাহলে যখন আমরা শেয়ার বিলি করি, শেয়ার দেই, তখন ব্যাংক হিসাব ডেবিট হয়, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হয়। যখন আমরা ওই শেয়ারটা ব্যাগ নেই তখন শেয়ার মূলধন হচ্ছে কি হয়, ডেবিট হয়, আর শেয়ার বাজেয়াপ্তকরণের কারণে শেয়ার সঞ্চিত হিসাব ক্রেডিট হয়। আবার যখন এই শেয়ার বাজেয়াপ্তকরণ শেয়ারটা আবার বিক্রি করি তখন শেয়ার সঞ্চিত হিসাব ডেবিট হয়, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হয়। এই হচ্ছে বেসিক জায়গা। বিশ্বাস করো ভাই, এই জায়গাগুলো আমরা টিচারেরা তোমাদের টাচ করি না, কারণ আমরা নিজেরাই পারি না বা নিজেরাই বুঝাতে পারি না, জন্য স্কিপ করে যায়। কিন্তু বাস্তবিক অর্থে এইটা দিয়ে 5 থেকে 6 বার প্রশ্ন রিপিট হয়েছিল। এবছর এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে, স্পেশালি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন অ্যাডভান্স হবে। তো আজকে পর্যন্তই। আমার যারা বেসিক ব্যাচে যারা আসো তাদের হচ্ছে আজকে আবার রাত্রে 10:30টায় ক্লাস হবে। এছাড়া আরো অনেকগুলো বিষয় বলার আছে, আমি জাস্ট একটু সাজেশন দিয়ে করতে চাই। যারা তোমরা বইটা নাওনি দয়া করে বইটা নাও, তোমাদের ভালাই হবে। এখানে আরো কয়েকটা লেনদেন আছে, এই যে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় উপার্জিত হওয়া, এইটা দিয়ে এখন পর্যন্ত কোশ্চেন হয়নি, কোশ্চেন হওয়ার চান্স আছে। আর এখানে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় এটা কি, দায়, এটা দিয়ে প্রায় 7 থেকে 8 বার প্রশ্ন রিপিট হয়েছে। এছাড়া এই যে ট্রেজারি স্টক, মালিককৃত উত্তোলন, অবচয় অবলম্বন, এগুলা থেকে হিউজ পরিমাণে কোশ্চেন করা হয়েছে। কোশ্চেন করার চান্স আরো অনেক বেশি রয়েছে। আমি নেক্সট দিনে ইনশাল্লাহ লভ্যাংশ এবং মজুদ পণ্য সংক্রান্ত ক্লাসটা নেব। অর্থাৎ আগামীকাল 7:20-এ আপনাদের লভ্যাংশ এবং মজুদ পণ্য সংক্রান্ত যে ঝামেলাটা আছে সেটা আমি ক্লিয়ার করে দেব। আর যারা বই নেননি বই নেন, কারণ আমি এটা আপনাদের সলভ ক্লাস নিয়ে দেবনি। আর টিউটোরিয়াল বইয়ে যে 2-4টা ম্যাথ ভুল আছে সেই ম্যাথগুলো আমি খুব তাড়াতাড়ি সমাধান করে দেবো, দিয়ে আপনাদের পিডিএফ আপলোড করে দেবো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যারা বেসিক ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন নক করতে পারেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে মেইন টার্গেট করব সেকেন্ড টাইমের জন্য, এরপর গুচ্ছর জন্য হচ্ছে সেকেন্ড টাইমের জন্য গুচ্ছ, আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে তো আমাদের টার্গেটে আছে এবং আমরা লাস্ট পর্যন্ত পড়াশোনা করব, বই ফ্রি থাকবে। সবাইকে আমি স্পেশালি বেসিক ব্যাচে আমন্ত্রণ করতেছি, তোমাদের ভালোই হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।